নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন অদ্ভুতরে, আর আমি নন্দিতা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের দুটি ভৌতিক ঘটনা শোনাব। প্রথম ঘটনাটি ঘটেছিল দীঘার একটি ভৌতিক হোটেলে, আর দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল এক শুনশান কবরস্থানে। তো আপনারা দুটি ঘটনাই শেষ পর্যন্ত শুনবেন, আর শুনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে পাঠাতে পারেন আমাদের ইমেল আইডিতে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আর দেরি না করে চলে যাই আজকের প্রথম ঘটনা। আজকের প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন অবন্তী সরকার। তো পুরো ঘটনাটি আমি ওনার মতো করেই বলছি। কয়েক বছর আগে আমি আর আমার হাজব্যান্ড আমরা দীঘায় ঘুরতে গেছিলাম। আমরা দীঘায় ছিলাম 4 দিন। তখন সময়টা ছিল নভেম্বর মাস, বেশ সুন্দর পরিবেশ। আমরা এনজেপি থেকে ট্রেন ধরে শিয়ালদা পৌঁছলাম, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপর সেখান থেকে গাড়ি ধরে আমরা দীঘায় পৌঁছলাম রাত 10টায়। সেখানে পৌঁছে আমরা যে হোটেলে গিয়ে উঠলাম সেটা বেশ বড় একটি হোটেল। সব রুমগুলোই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ছিলাম একতলায়, আর সেখান থেকে অল্প দূরেই ছিল সমুদ্র। প্রথম দিন হোটেলে গিয়ে বেশ ভালোই লাগলো আমাদের, কোনো অসুবিধা হয়নি। তারপর দিন থেকে ঘটতে লাগলো অদ্ভুত সব ভয়ানক কাণ্ড। পরদিন সন্ধ্যায় আমরা সমুদ্রের আশেপাশে ঘোরাঘুরি করে রাত 9টা নাগাদ রুমে ফিরি। রুমে ফিরে ডিনার সেরে ঘুমোতে যাই। তখনই ঘটে এক অন্যরকম পরিস্থিতি। আমার বর সেদিন সারাদিন ঘোরাঘুরি করে একটু টায়ার্ড ছিল বলে আগে ঘুমিয়ে পড়ে। তবে সেদিন কেন জানি না আমার ঘুমই আসছিল না। বারবার করে ঘুমের ভেতর মনে হচ্ছিল কারো একটা উপস্থিতি। তারপর মাঝরাতের দিকে আমার চোখটা লেগে আসছিল। এমন সময় আমার মনে হলো কেউ যেন আমাদের বেডশিটটা ধরে টানছে, আর ঘরের ভেতর আমি কারো একটা উপস্থিতি বুঝতে পারলাম। আমি তখন উঠে রুমের ভেতরটা ভালো করে দেখতে লাগলাম, কিন্তু তেমন কিছুই আমি দেখতে পাইনি। তারপর আবার গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু সেদিন কেন জানি না আমার ঘুমই আসছিল না। বারবার করে একই অনুভূতি পাচ্ছিলাম, মনে হচ্ছে কেউ যেন আছে এই ঘরে। তাই এবার ঘরে আলো জ্বালিয়ে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে একটু জল দিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর ঘুম আসছিল না বলে একটা জানলার ধারে বসে এক মনে গল্পের বই পড়ছিলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম তা আমার খেয়াল নেই। যখন আমার ঘুম ভাঙে তখন দেখি সকাল হয়ে গেছে। উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার সময় আমার হাজব্যান্ড আমাকে বারবার করে জিজ্ঞেস করতে লাগলো, কী হয়েছে তোমার? কিন্তু আমি বললাম, না তো কিছুই হয়নি। কেন? তো আমরা এবার ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলাম। আমরা ভেবেই রেখেছিলাম আজ সমুদ্রের আশেপাশে ঘুরব, তাছাড়া বাইরে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া সেরে তারপর রুমে ফিরব। তাই সকাল 11টা নাগাদ আমরা প্রথমে সমুদ্রে গেলাম। সেখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আশেপাশে কিছু জায়গা ঘুরে খাওয়া দাওয়া সেরে রুমে ঢুকলাম সন্ধ্যা 6টার সময়। আমাদের রুমে আসার সময় আমরা দেখতে পেলাম আমাদের পাশের রুমের দরজাটা খোলা, আর ভালো করে লক্ষ্য করে দেখলাম ওই ঘরে পুজোর জিনিস রাখা। তারপর যাই হোক, রুমে এসে স্ন্যাক্স আর কফি অর্ডার করলাম। যে ছেলেটা কফি দিতে এলো তার সাথে মিনিট 10 কথা বলার পর জানতে পারলাম যে আমাদের পাশের রুমে আগে হোটেল ম্যানেজারের অফিস ঘর ছিল। একদিন হোটেলের কর্মচারীরা ম্যানেজারবাবুকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ওই ঘরে। তারপর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে প্রাথমিকভাবে জ্ঞান ফেরার পর সবাই জানতে পারে যে ওই ঘটনার আগের দিন রাতে উনি এক অদ্ভুত জিনিস দেখে ভয় পেয়ে জ্ঞান হারান। তবে আমরা তা জানতে চাইলে ছেলেটি বলে যে ও এসব কিছুই জানে না, শুধু লোকমুখে শোনা কথা, কারণ ও নতুন এসেছে এই হোটেলে। আমি তারপর তাকে জিজ্ঞেস করলাম, পাশের রুমে কি পুজো হবে? সাধারণত হোটেলে তো এমনটা চোখে পড়েনি।
তাই বললাম। ছেলেটি তখন কিছু না বলে রুম থেকে চলে গেল। এবার আমার মনে হলো হয়তো ছেলেটি খানিক ভয় পেয়েছে। আমার হাজব্যান্ড তখন ছেলেটিকে গিয়ে বলে আসলো, তোমার ভয়ের কিছু নেই, আমরা এসব কিছু হোটেল কর্তৃপক্ষকে জানাবো না। যাই হোক, তারপর রাত বাড়তে লাগল। 10টায় ডিনার সেরে সেদিন আমরা রুমের লাইট জ্বালিয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঠিক আগের দিনের মতোই সেই একই ঘটনা ঘটতে লাগলো আমার সাথে। আমি স্পষ্ট রুমে কারো একটা উপস্থিতি বুঝতে পারছি। কাউকে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু অনুভূতিটা এতটাই প্রখর যে সত্যিই তা খুবই ভয়ানক। একবার মনে হচ্ছে জানলার পাশে, তো একবার মনে হচ্ছে ওয়াশরুমের পাশে কেউ একটা আছে। হঠাৎ একবার জানলার পর্দাগুলো হালকা নড়ে উঠল। আমি চমকে উঠলাম, কারণ যেহেতু আমার ভয়ে ঘুম আসছিল না, তাই রাতের রুমের পুরো পরিবেশটাই আমার প্রচণ্ড গা ছমছমে বলে মনে হচ্ছিল। তাই এবার আমার হাজব্যান্ডকে ডাকলাম। হাজব্যান্ড উঠে ভালো করে চারিদিক দেখে বলল, রুমে তো কিছুই নেই। তবে এবার ওর কথায় কিছুটা সাহস নিয়ে কোনো রকমে সেই রাতটা কাটালাম। পরদিন সকাল হতেই আমি পুরো রুমের চারপাশ লক্ষ্য করলাম, দেখি সব কিছুই তো ঠিকঠাক। তারপর দুপুরে লাঞ্চের সময় সেদিন অন্য এক হোটেল কর্মচারীর থেকে শুনতে পেলাম এই হোটেলে নাকি মাঝে মধ্যেই অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটেই। এবার আমার মনে হলো আগের দিন রাতের কথা। উনি আরও বললেন যে মাঝে মাঝে এখানে পুজো করা হয়, কিন্তু তাতে কিছুই লাভ হয়নি। আমি তখন ওনাকে বললাম, আজ তাহলে কি কোনো পুজোর আয়োজন করা হয়েছিল? উনি তখন জানান যে এবারে এক তান্ত্রিককে নিয়ে আসা হয়েছে, উনি নাকি সব সমস্যার সমাধান করবেন, দেখা যাক কি হয়। এই কথা শোনার পর আমি ভাবলাম তাহলে কাল রাতে সত্যিই কিছু একটা ঘটনা নিশ্চয়ই ঘটেছিল। তারপর আমরা সেদিন বিকেলে আর কোথাও বেরোইনি, কারণ পরদিন আমাদের বাড়ি ফেরার কথা। তাই সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি খেয়াল করলাম যে আরও কিছু ফেলে রেখেছি কিনা তা দেখি। তখনই আমার নজরে পড়ে আমাদের রুমের একপাশে রাখা একটা পুজোর ঘট, আর তাতে জল ভরা। আমি ভালো করে খেয়াল করে দেখলাম এটাতে ফুল আরও কিছু দ্রব্য মিশ্রিত জল। আমি তখন আমার হাজব্যান্ডকে ডেকে বললাম যে এটা তো আগে ছিল না, হঠাৎ রুমে এই পুজোর ঘরটি রাখা কেন? এটা দেখার পর আমরা এক হোটেল কর্মচারীকে সবটা বললাম। উনি তখন বললেন যে এই ঘরে এটা আছে, উনি তা জানেন, তবে উনি আমাদের বলেন যে আপনাদের ভয় নেই, যাতে কিছু বিপদ না হয় তার জন্যই এটা রাখা। আর সত্যিই সেদিন শোবার আগে দেখলাম রুমটা অন্য দিনের তুলনায় বেশ শান্ত, আর রাতে কোনো সেরকম ঘটনা আর ঘটেনি। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আর দেরি না করে চলে যাই আজকের দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে অর্ক। তো ওর মতো করেই বলছি। আমি অর্ক, আমার বাড়ি গ্রামে, আর আমার গ্রামটি নদীর তীরে জমির বুকে বিশ্রাম নেওয়া একটি শান্ত গ্রাম। এখানে জীবনটা বেশ ধীরগতিতে চলে, ঠিক যে আকাশের তারাগুলোর মতো। কিন্তু এই শান্তির মধ্যে একটা গোপন রহস্য লুকিয়ে আছে আমাদের এই গ্রামে, আর সেটা হলো আমাদের গ্রামের কবরস্থান। এই কবরস্থানটি গ্রামের এক প্রান্তে বিশাল এক আমবনের ছায়ায় ঢাকা নিঃশব্দ নিরিবিলি একটি স্থান। সেখানে দিনের বেলায় যেতে মন্দ লাগে না, কিন্তু রাতে রাতে এই জায়গাটা এক ভয়ঙ্কর রূপ নেয়। আমরা ছেলেবেলায় শুনতাম এই কবরস্থানে প্রতি রাতেই অদ্ভুত ঘটনা ঘটে। কখনো শোনা যেত কান্ডারির মতো হাহাকার, কখনো বা মৃতের আর্তনাদ। এইসব ঘটনা শুনে আমাদের গা শিউরে উঠত, আর রাতে একা একা ঘরের বাইরে যেতেও ভয় লাগত। কিন্তু একদিন আমার মনে কৌতূহল জাগল, এইসব ঘটনাগুলি কি সত্যি, নাকি শুধু ভয় দেখানোর জন্য লোকমুখে শোনা কথা? তাই একদিন
আমি আর আমার দুই বন্ধু রনি ও জীবন আমরা সিদ্ধান্ত নিলাম এক রাতে আমরা এই কবরস্থানে গিয়ে দেখব যে সত্যি সেখানে কি ঘটে। তো সেই কথা অনুযায়ী এক পূর্ণিমার রাতে আমরা তিনজনে মিলে রাত 12টার পর বেরিয়ে পড়লাম সেই কবরস্থানের দিকে। যেহেতু পূর্ণিমার রাত, তাই সারা আকাশটা পরিষ্কার, চারিদিকে ঝলমলে তারা, আর পুরো গ্রাম তখন নিস্তব্ধ। আমরা তিনজন হাঁটতে হাঁটতে কবরস্থানের কাছে আসতেই একটা অদ্ভুত শীতলতা অনুভব করলাম। চারপাশে আম গাছের পাতার খড়খড় শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ একটা শেয়ালের ডাক যেন সেই নিস্তব্ধতাকে ভেদ করে দিল। আমরা তিনজনেই একেবারে চুপচাপ চারপাশে ভালো করে চোখ বুলিয়ে দেখতে লাগলাম। এমন সময় দূরে একটা ক্ষীণ আলো দেখতে পেলাম। মনে হচ্ছে কেউ একটা মোমবাতি জ্বালাচ্ছে। কৌতূহল আর ভয়ের সাথে আমরা ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেলাম। তখনই একটা কবরের কাছে পৌঁছতেই আমি চমকে উঠলাম, কারণ আমরা তখন সেখানে যা দেখেছিলাম তা সত্যিই যেন বিশ্বাসযোগ্য নয়। আমরা এতক্ষণ ধরে যেটাকে মোমবাতির আলো ভাবছিলাম, সেটা আসলে কোনো মোমবাতির আলোই ছিল না। সেটা ছিল কবরের মাটির ভেতর থেকে একটা ক্ষীণ আভা। আলোটা নীলচে আলো দেখে মনে হচ্ছিল যেন কবরের ভেতর কোনো আগুন জ্বলছে। এবার আমরা কৌতূহলের সাথে সাহস করে একটু কাছে যেতেই ওই কবরের ভেতর থেকে একটা মৃদু কান্নার আওয়াজ শুনতে পেলাম। শব্দটা এতটাই বেদনাদায়ক ছিল যে তা শুনে আমাদের সবার শরীর একেবারে শিউরে উঠল। আমি তখন ভয়ে পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু রনি আমার হাতটা টেনে ধরে ফিসফিস করে বলল, চল দেখি কি হচ্ছে ভেতরে। কিন্তু জীবন আর এসব সহ্য করতে পারছিল না, তাই ও দৌড়ে সেখান থেকে ছুটতে লাগলো। আমরা দুজন এখন কি করব আর কি করব না তাই ভেবেই পাচ্ছিলাম না। অবশেষে সিদ্ধান্ত নিলাম যে যা হয় হবে, তবু আজ দেখব এখানে ঠিক কি ঘটে। তাই আমরা দুজন আরও একটু কবরের কাছে এগিয়ে গেলাম। তখন দেখতে পেলাম কবরের ভেতরের নীল আলোটা এখন আরও বেশি করে জ্বলছে। এবারে আমি সাহস করে মাটির ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু ভেতরে ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। তারপর কিছুক্ষণের মধ্যে হঠাৎ কবরের মাটিটা কাঁপতে শুরু করলো। আমরা দুজনে ভয়ে চিৎকার করে সেখান থেকে পিছিয়ে এলাম। এবার মাটিটা যেন আরও জোরেভাবে কাঁপতে থাকলো, যেন মনে হচ্ছে মাটির ভেতর থেকে কেউ একটা বড় পাথর সরিয়ে দিচ্ছে। ঠিক তখনই কি ভয়ানক দৃশ্য! একটি হাত মাটির ফাঁক দিয়ে বেরিয়ে এলো। হাতটা কঙ্কালসার সাদা, বড় বড় পাকা নখ। এটা দেখার পর আমরা আর এসব সহ্য করতে পারলাম না। চিৎকার করে সেখান থেকে দৌড়তে লাগলাম। এবার আমরা যতই দৌড়চ্ছি ততই যেন আমাদের পেছন পেছন কেউ একটা আসছে, কিন্তু আমরা যে পেছনে তাকিয়ে দেখব সেই সাহসটাই আর আমাদের ছিল না। তারপর দৌড়তে দৌড়তে আমরা যখন আমাদের পাড়ার কাছে আসলাম, তখন পেছনে আর কোনো শব্দ নেই। আমরা একে অপরের দিকে তাকালাম, আর এবার যেন আমরা একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু সেই ভয়ঙ্কর দৃশ্য এখনও আমাদের চোখে জ্বলজ্বল করছে। সেই রাতের পর আমরা আর কখনো কবরস্থানের কাছে যাইনি। এই ঘটনার বেশ কিছুদিন পর আমাদের গ্রামের এক বয়স্ক লোকের মৃত্যু হলো। তাকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন অনেকেই ওই কবরস্থানের পাশে চিৎকার শুনতে পেয়েছিল, আর অনেকে মাটি কাঁপার অনুভূতিও পেয়েছিল। এটা শোনার পর আমাদের গ্রামের লোকজন বেশ ভয়ে ভয়ে থাকত। রাত বিরেতে কোনো লোকই সচরাচর বাড়ির বাইরে বেরোত না। তাই এই ঘটনার সমাধানের জন্য গ্রামের বয়স্করা একদিন এক গুনিমকে ডাকলেন। উনি এসে ওই কবরস্থানের পাশে গিয়ে দেখলেন একটা কবরের মাটি খোলা। তিনি তখন বললেন, এই কবরে একটা আত্মা আটকে পড়েছে, সেই আত্মাই এসব অঘটন ঘটাচ্ছে। গুনিম তারপর সেই আত্মার শান্তির জন্য দোয়া করলেন। তারপর ধীরে ধীরে
গ্রামে শান্তি ফিরে আসে। ওই অদ্ভুত সব ঘটনাগুলো আর কোনোদিনও শোনা যায়নি। কিন্তু এত সব ঘটনার পর আজও কেন জানি না, পূর্ণিমার রাতে ওই কবরস্থানের পাশ দিয়ে যখন যাই তখন একটা শীতলতা অনুভব করি। মনে হয় যেন সেই আত্মা এখনও কোথাও একটা লুকিয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের দুটি ঘটনা দুটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা এভাবে আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। তো সঙ্গে থাকুন অদ্ভুতের। ধন্যবাদ।